তোমার জন্য কোনটা হেলদি সেটা তোমাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম। আজকের টপিকটা হচ্ছে হেলদি ফুড। তো হেলদি ফুড কি কি বলার আগে একটা কথা বলে দিই, ফুডটা যতটাই হাই কোয়ালিটি হোক বা তার যতটাই গুণাগুণ থাকুক না কেন, সেটা যদি আপনার বডিতে অ্যালার্জি সৃষ্টি করে সেটা কিন্তু আপনার জন্য বিষক্রিয়া ঘটাবে, সেটা আপনার জন্য বিশেষ সমান। কাজে যে ফুডে যার অ্যালার্জি সেটা তার জন্য কখনোই হেলদি হতে পারে না, সেটা আপনার খাবার থেকে কাট ডাউন করতে হবে। এবার আমরা বলবো, প্রথমে গ্রুপটা করে নিই যে আমাদের খাবারের ভাগগুলো কি কি রয়েছে। খাবারের যে গ্রুপগুলো সেগুলো আমি লিখে নিয়েছি। সিরিয়ালস, পালসেস, এগ, ফিশ, চিকেন, মাটন, মিল্ক, রুটস, টিউবার্স, এরকম করে আমি কিন্তু প্রত্যেকটা ফুড গ্রুপস লিখে নিয়েছি। এবারে দেখো, যেগুলো মূল খাবারগুলো পড়ে, যেমন সিরিয়ালসের আন্ডারে, দানা শস্যর আন্ডারে যে খাবারগুলো পড়ে সেগুলো আমরা একটু লিখবো। প্রত্যেকটা লিখে আমরা লিখতে লিখতেই বোঝাই। প্রথমে দেখো, দানা শস্যর আন্ডারে যেটা আমরা বেসিক্যালি খেয়ে থাকি সেটা হচ্ছে সিরিয়ালসের মধ্যে কি থাকে, কি পড়ে, ব্রেড পড়ে, রুটি পড়ে, রাইস পড়ে, এগুলো পড়ে। তো এবার তোমাদের মনে হতে পারে যে এই ব্রেডের মধ্যে কোনটা ভালো, হোয়াইট ব্রেড না ব্রাউন ব্রেড, বা রুটির মধ্যে কোনটা ভালো, আটা না ময়দা, বা রাইসের মধ্যে কোনটা ভালো, হোয়াইট রাইস না ব্রাউন। অনেকেরই মনে হতে পারে যে ব্রেডের মধ্যে ব্রাউন ব্রেডটা ভালো, হোয়াইট ব্রেড খারাপ, বা রাইসের মধ্যে ব্রাউন রাইসটা ভালো, হোয়াইট রাইস খারাপ, বা রুটির মধ্যে আটা ভালো, ময়দা খারাপ। এটা কিন্তু সত্যি নয়, এটা ডিপেন্ড করবে তোমার বডিতে কোনটা দরকার। ধরো তোমার হাই ফাইবার রিকোয়ারমেন্ট আছে, তোমার কনস্টিপেশন হচ্ছে, শক্ত পায়খানা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ব্রাউন ব্রেড দিতে হবে। তোমার লুজ মোশন হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে হোয়াইট ব্রেড। রাইসের ক্ষেত্রেও তাই, যদি তোমার হাই ফাইবার রিকোয়ারমেন্ট হয় তাহলে তুমি খাবে কি, ব্রাউন রাইস। ধরো তোমার কনস্টিপেশন, তুমি খাবে ব্রাউন রাইস। তোমার লুজ মোশন, সেখান থেকে তুমি খাবে হোয়াইট রাইস। ঠিক আছে? তোমার বডিতে কোনো কারণে অ্যাসিডিটি হচ্ছে, তুমি কিন্তু ব্রাউন রাইস বা ব্রাউন ব্রেড খেতে পারো না, কারণ এটা HCl প্রোডাকশনকে বাড়ায়। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু হোয়াইট রাইস এবং হোয়াইট ব্রেড খেতে হবে। যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে সেটা খেতে হবে। আচ্ছা, রুটির মধ্যে তোমরা বলবে যে আটা ভালো, ময়দা খারাপ, তা নয় কিন্তু, সেই ফাইবারের ব্যাপারটা রয়েছে। যদি তোমার বডিতে ফাইবার রিকোয়ারমেন্ট থাকে তুমি আটা খাবে, আর যদি ফাইবার বিহীন তোমার লাগে, তোমার লুজ মোশন বা এরকম কোনো কন্ডিশন হয়, তাহলে তুমি খাবে ময়দা। তাহলে ময়দা খারাপ, আটা ভালো, এই কনসেপ্টগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তার কিন্তু কোনো লজিক নেই। আমি এখানে খাবারের শ্রেণীবিভাগটা এই কারণেই ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা তোমার জন্য হেলদি। তোমাকে কারোর গ্লুটিন অ্যালার্জি রয়েছে, তার আটা ময়দা দুটোই আমরা অ্যাভয়েড করব, তার চলে যাব আমরা রাইসে। ব্রেডও আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার, আমরা রাইসে চলে যাব, এটা গ্লুটেন ফ্রি। ঠিক আছে? তো সেক্ষেত্রে তো তার মানে ব্রেডও তার জন্য ভালো নয়, রুটিও ভালো নয়। তার জন্য কি ভালো? তার জন্য কিন্তু ভালো আমাদের রাইস। ঠিক আছে? এবার তোমরা বলবে তাহলে কি গ্লুটেন যাদের অ্যালার্জি রয়েছে তারা কি রুটি খাবে না? খাবে। তাদের রুটির কম্পোজিশনটা হবে ওটস। ওটসের রুটি তারা খেতে পারবে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রসেস। যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো এইটা কিন্তু ডিপেন্ড করছে যে তোমরা কি খাবে। তোমার বডিতে রাইসের রিকোয়ারমেন্ট রয়েছে না রুটির রিকোয়ারমেন্ট রয়েছে, এটা জানতে হবে। একজন ডায়াবেটিক পেশেন্ট, তোমরা মনে করো যে সুগার পেশেন্ট মানেই, চলতি কথায় যাকে আমরা সুগার বলি, সুগার পেশেন্ট মানেই কিন্তু তাদের বোধহয় ভাত খাওয়া যায় না, রুটি খেতে হয় না। সুগার পেশেন্ট যদি আটা ময়দা রুটি খায় তাদের কিন্তু, বা আটা রুটি তো বেশি খায় সুগার পেশেন্টরা, সেটা খেলে কিন্তু তাদের কন্ডিশনটা আরও ডিটোরিয়েট করবে, কারণ এতে প্রচুর গ্লুটেন রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়, আরও বেশি কন্ডিশনটাকে ডিটোরিয়েট করে। তাহলে এখান থেকে জানা গেল যে একজন সুগার পেশেন্ট কিন্তু অবশ্যই ভাত খেতে পারবে। উল্টে দেখা যাচ্ছে রুটি খেলে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। ঠিক আছে? আমি চলতি কথাগুলো লিখেছি, আটা ময়দা, যাতে তোমাদের ডাল, যদিও ডাল প্রোটিন, কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে এর মধ্যে, ওয়েট গেন করবে, ওয়েট বাড়াবে। যদি তুমি ওয়েট বাড়াতে চাও তাহলে কিন্তু ডাল খাও, ওয়েট কমাতে চাও তাহলে কিন্তু ডালের পরিমাণটা কমাও। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুলভ্রান্তি রয়েছে এটা নিয়ে, তো আমি ক্লিয়ার করে দিলাম সেটা। কারোর ইউরিক অ্যাসিড হাই রয়েছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডালটা টোটালি বন্ধ রাখতে হবে। তাহলে ডাল ভালো জিনিস, আবার কার ক্ষেত্রে খারাপ সেটা হচ্ছে। ডিম, মাছ, চিকেন, তারপরে এদিকে মাটন, এগুলো যে রয়েছে, এইগুলো আমরা কি করব, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা হাই প্রোটিন, যারা ওয়েট গেইন করতে চাইছো তাদের জন্য ইম্পর্টেন্ট।
এটা সকলেরই খাওয়া উচিত, এবং শুধু খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু ফ্যাটও রয়েছে, যেটা অ্যানিম্যাল ফ্যাট রয়েছে। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের বেশি খাবো না কারা, যাদের হাই কোলেস্টেরল রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে কিন্তু ডিমের সাদাটা খেতে পারি, ঠিক আছে, ডিমের সাদা, তার মানে এগ হোয়াইটটাও কারো কারো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যাদের হাই কোলেস্টেরল তারা এগ হোয়াইট খাবে। আর ডিমের কুসুমটা কারা খাবে, ডিমের কুসুম কিন্তু আমাদের প্রচুর বায়োটিন সোর্স রয়েছে, হেয়ার ফল কমাতে সাহায্য করে। ডিমের কুসুম কিন্তু যারা বডি ওয়েট গেইন করতে চাইছে, হোয়াইট এবং ডিমের যে কুসুম এবং সাদা দুটোই কিন্তু তারা খাবে। এবং প্রচুর এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, যার জন্য কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, যার জন্য এই ডিমের কুসুম কিন্তু অ্যাভয়েড করা উচিত নয়। কাদের ক্ষেত্রে করব, হাই কোলেস্টেরল, হাই প্রেশার তাদের ক্ষেত্রে। আচ্ছা, দুধ, দুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের আমি একটা ভিডিও বানিয়েছি ও ব্লাড গ্রুপের জন্য, তাদের ক্ষেত্রে দুধ খেতে বলেছি অ্যাসিডিটি কমানোর জন্য, পারলে ভিডিওটা দেখে নিও। তো এখানে কি বলছি যে দুধ কিন্তু অনেক ধরনের হয়, কারো ক্ষেত্রে ডবল টোন লাগে, যারা হার্টের পেশেন্ট, যাদের হাই বিপি হাই কোলেস্টেরল তারা ডবল টোন খাবে, ডায়াবেটিক পেশেন্ট তারা ডবল টোন খাবে। আর কারা নর্মাল খাবে, খেতে কিন্তু সকলকেই হবে, কারা খাবে না এটাও বলে দেওয়া উচিত। যাদের মিল্ক ইনটলারেন্স আছে, মিল্ক ইনটলারেন্স বা ল্যাকটোজ ইনটলারেন্স যাকে বলতে পারি, মানে ল্যাকটোজ খেলে তাদের শরীরে সমস্যা হয়, তাদের কিন্তু টোটালি সেটা কাটা, একদম তারা খাবে না, অ্যাভয়েড করবে। দুধ খেলে লুজ মোশন হয়, সমস্যা হয়, কিন্তু মাথায় ঢুকে নিলে হবে না। এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো যে সাবকনসিয়াস মাইন্ডে যা ভাবি বডি সেইভাবে রিয়াক্ট করে। ডিফারেন্ট টপিক, আমি যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। আচ্ছা, তো এই দুধের ক্ষেত্রে আবার যদি ফুল ফ্যাট ক্রিম মিল্ক, হয়তো সে ধরো গ্রোয়িং চাইল্ড, তাদের ক্ষেত্রে লাগবে ক্রিম মিল্ক। যে পেশেন্টদের ক্ষেত্রে বললাম ডবল টোন মিল্ক, কারো কারো ক্ষেত্রে টোন্ড মিল্ক। ডবল টোন মানে দুবার ফ্যাট তোলা হচ্ছে, টোন মানে একবার ফ্যাট তোলা হচ্ছে, তো দুধের অনেক ভাগ রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে রুটস অ্যান্ড টিউবার্স, ধরো মূল, কন্দ, আলু, পটাটো, পটাটো হাই সোর্স অফ পটাশিয়াম, ঠিক আছে, আলুর প্রচুর গুণাগুণ রয়েছে। আবার কাদের ক্ষেত্রে কম খাবো, কাদের ক্ষেত্রে বেশি খাবো, এটা জানতে হবে। ধরো তুমি ওয়েট গেইন করতে চাইছো, তুমি খাবে, তুমি ওয়েট লুজ করতে চাইছো, তুমি একটু কমাবে, বন্ধ বলবো না, অ্যাভয়েডেড নয়, রেস্ট্রিক্টেড একটু কমাবে। আবার সেক্ষেত্রে ধরো তুমি ডায়াবেটিক পেশেন্ট, তুমি একটু কম খাবে। তারপরে ধরো ভেজিটেবলস, ভেজিটেবলস কারা বেশি খাবে, যাদের বডিতে হাই ফাইবার রিকোয়ারমেন্ট আছে, কনস্টিপেশন হয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে হাই ফাইবার লাগবে, ধরো কনস্টিপেশন হয়েছে, তারা ভেজ খাবে, লো ফাইবার লুজ মোশন হয়েছে ভেজ খাবে না, ভেজ খাবে না। যাদের লুজ মোশন হয় তারা অনেক সময় আমরা শাকসবজির ঝোল ভাত খাই, সেটা খাবো না। এই মিথটা আমি ক্লিয়ার করেছি আমার ভিডিওতে, হয়তো অনেক পুরনো ভিডিও, 3-4 বছর আগেকার, তো তোমরা দেখতে পাবে অনেক পুরনো ভিডিও। তো যাই হোক, পরে আবার ডিসকাস করবো এটা নিয়ে, যে লুজ মোশন হলে কিন্তু শাকসবজির ঝোল খাবো না, উল্টে লুজ মোশন হলে আমরা ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো। কেন খাবো সেগুলো পরে বলবো। জ্বরের ক্ষেত্রেও তাই, শাকসবজির ঝোল খাবো না, ডিম মাছ মাংস খাবো, ঠিক আছে। ফুড নিয়ে অনেক মিথ রয়েছে, ভুল ধারণা রয়েছে, সেগুলো ক্লিয়ার করার জন্য আমি আছি তোমাদের সাথে। তোমাদের একটুখানি ভেজটা যেটা বলছিলাম সেটাকে বেসিক্যালি কিন্তু গ্রিন ভেজের কথা বলছিলাম, এটা মেনশন করে দেওয়া উচিত ছিল আমার। এটা কিন্তু গ্রিন ভেজিটেবলসের কথা আমি বলছি, আদার ভেজ যে কোনো কালার যেগুলো ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস নয়, তো সেগুলোর গুণাগুণ আবার আলাদা রয়েছে। যার ক্ষেত্রে প্রয়োজন, ধরো ইয়েলো কালারের কোনো ভেজিটেবলস, তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকবে সেখানে, যার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হাই, তার ক্ষেত্রে কিন্তু বেশি লাগবে। এরপরে চলে যাবো ফ্রুট এবং ফ্রুট জুস। ফ্রুট কখন খাবো, যখন হাই ফাইবার রিকোয়ারমেন্ট থাকবে তখন খাবো ফ্রুট, আর যখন লো ফাইবার রিকোয়ারমেন্ট থাকবে তখন খাবো জুস। কারণ যখন আমরা জুস বানাচ্ছি তখন তার ফাইবারটা কিন্তু চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব যে যখন ফাইবার দরকার কনস্টিপেশনের ক্ষেত্রে তখন কিন্তু ফ্রুট খাওয়ার, যখন দরকার নেই তখন কিন্তু ফ্রুট জুস খাওয়ার। যাদের অ্যাসিডিটির সম্ভাবনা বেশি থাকে, বেশি অ্যাসিডিটি হয়, তারাও কিন্তু চেষ্টা করবে ফ্রুট জুস খাওয়ার, কারণ ফ্রুট খেলে কিন্তু এই ফাইবারটা গিয়ে এইচসিএল সিক্রেশনটা বাড়িয়ে দেবে। এরপরে আসছে সুগার এবং জাগেরি। সুগার, চিনি কখনোই ভালো নয়, চিনি হচ্ছে এমটি ক্যালোরি, বডিতে কিন্তু স্টোর হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সুগারটা ক্রস। আর জাগেরি অর্থাৎ গুড়, সেক্ষেত্রে কিন্তু আমরা গুড় কাদের ক্ষেত্রে দেবো, যাদের অ্যানিমিক কন্ডিশন, হিমোগ্লোবিন লেভেলটা কম রয়েছে,
যাদের এইচবি লেভেল কম রয়েছে, অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু গুড়টা দেব। এবার তুমি বলবে যে তাহলে তো মোটামুটি সবারই খাওয়া ভালো না, সবারই না, কারো ক্ষেত্রে বডিতে বেড়েও যায় বা আমাদের আয়রন, সেক্ষেত্রে যেটা আমরা বলি হিমোসিডারোসিস, তখন কিন্তু আমাদের কি করতে হবে, গুড়টা কমাতে হবে। সেটা খুব রেয়ার কেস, অ্যানিমিয়া ভীষণ কমন। তারপরে রয়েছে অয়েল সিডস এবং নাটস। নাটস খুব বেনিফিশিয়াল, তার মধ্যে আমন্ড আছে, কাজু আছে, আমাদের ওয়ালনাট রয়েছে। ওয়ালনাট মানে আখরোট, যেটা হার্টের জন্য খুবই ভালো। আমন্ড কাজুর মধ্যে যাদের হাই বিপি তারা কিন্তু কাজুটা অ্যাভয়েড করবো, ওটা ভীষণ হাই সোডিয়াম। আর আমন্ড মোটামুটি সবাই আমরা খেতে পারি, তাহলে আমন্ড, কাজু, ওয়ালনাট মানে আখরোট, এগুলো সব খুবই বেনিফিশিয়াল। নাটস আমরা সবাই খেতে পারি, ওয়েট গেইন হোক, ওয়েট লস হোক, সবেতেই। অয়েল সিড হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের তৈল বীজ, যেখান থেকে আমরা তেল পাই। এবং কিছু বীজ এখন খুব মোটামুটি পপুলার রয়েছে, তার মধ্যে আমাদের ফেনুগ্রিক রয়েছে, মানে মেথি বীজ, তারপর রয়েছে আমাদের চিয়া সিড, তারপর রয়েছে আমাদের পামকিন সিড। তো সিড কিন্তু খুব ভালো, কিন্তু যাদের ক্ষেত্রে সিড খেলে কি হয়, একটু এইচসিএল সিক্রেশন বাড়ে, যাদের হাইপার অ্যাসিডিটি তাদের ক্ষেত্রে কিন্তু অয়েল সিডটা কমাতে হবে, যাদের হাইপার অ্যাসিডিটি। আচ্ছা, এরপরে যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে ফ্যাটস এবং অয়েলস। তেল নিয়ে তো প্রচুর ভ্রান্ত ধারণা রয়েছে, আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছি কিছু বছর আগে, 3-4 বছর আগে। তো এটা তেল খেলে কোলেস্টেরল বাড়ে না, কমে। তেল কিন্তু উদ্ভিজ্জ সোর্স, এটা মানে উদ্ভিজ্জ উৎস, এটা খেলে কিন্তু আমাদের বডিতে ভালো কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরলকে এটা কমিয়ে দেয়। হার্টের পেশেন্টরা অনেক সময় তেল খাওয়া ছেড়ে দেন, ভাবেন খাওয়া যাবে না, সেটা নয়। এটা কিন্তু আমাদের কোলেস্টেরল বাড়ায় না, কোলেস্টেরল কমায়, এটা বলি আমরা, মানে খারাপ কোলেস্টেরলটাকে এটা কমায়। তেল খাওয়া উচিত, ঠিক আছে। আর তেল একদম খারাপ নয়, প্রত্যেকের তেল খাওয়া উচিত। যাতে পাইলসের সমস্যা, কনস্টিপেশন, তেল খাওয়া উচিত। তেল আমাদের প্রত্যেকের বডিতে, ফ্যাটের একটা রোল রয়েছে, তো যেহেতু এটা উদ্ভিজ্জ সোর্স, এটা কিন্তু অবশ্যই ভালো। আর ফ্যাটস যেটা বলছি আমরা, যে অ্যানিমাল ফ্যাট যদি হয়, সেটা ঘি, বাটার, সেটা কিন্তু কোলেস্টেরলকে বাড়াবে। তা এই ছিল আজকের সমস্ত টিপস। এতক্ষণে এটুকু বোঝাতে পেরেছি যে হেলদি ফুড বলে কিছু হয় না, তোমার বডিতে কোনটা প্রয়োজন সেই অনুযায়ী তোমায় খেতে হবে, তোমার জন্য কোনটা হেলদি সেটা তোমাকে বুঝতে হবে। ফুড ভালো খারাপ হয় না, ফুডের মধ্যে হ্যাঁ কিছু ফুড রয়েছে লাইক ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আমি এগুলোকে বলছি না, কিন্তু কোন ফুডটা তোমার বডিতে হেলদি হবে তোমার জন্য, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। আশা করি সেটা বোঝাতে পেরেছি। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।